নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি, সরকার গঠন নিশ্চিত। ঢাকা বগুড়ার 2 আসনেই তারেক রহমানের জয়। হেরে গেছেন গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনির সহ জামাতের হেভিওয়েটরা। বিজয়ীর তালিকায় দলটির নতুন প্রার্থীরা। সুষ্ঠুভাবে ভোট হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবরের গুরুত্ব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী 2 শতাধিক আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি। ঢাকা ও বগুড়ার 2 আসনেই জিতেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন আসনে হেরে গেছেন গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনির সহ জামাতের হেভিওয়েট প্রার্থীরা। তবে বিজয়ীর তালিকায় আছেন দলটির নতুন অনেক প্রার্থী। জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও এনসিপির হাসনাত আবদুল্লাহ। আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে সামান্য বিরতি দিয়ে শুরু হয় গণনা। রাত 9টার পর দেশের বিভিন্ন স্থান থেকে একে একে আসতে থাকে ফলাফল। ভোট গণনায় এখন পর্যন্ত বেশিরভাগ আসনেই বিজয়ী বিএনপি। ঢাকা ও বগুড়ার 2 আসনেই জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 4 আসনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল। ঢাকা 6 আসনে জয় পেয়েছেন ইশরাক হোসেন। ঢাকা 8-এ জয়ী বিএনপির মির্জা আব্বাস। ঢাকা 2 আসনে জয় হয়েছে আমানুল্লাহ আমানের। ঢাকা 13 আসনের জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হককে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ। পঞ্চগড় 1 আসনে বিএনপির নওশাদ জমির ও পঞ্চগড় 2 আসনে ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খুলনা 5 আসনে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কক্সবাজার 2 আসন থেকে হেরেছেন হামিদুর রহমান আজাদ। আর সুনামগঞ্জ 2 আসনে হার হয়েছে জামায়াতের আরেক হেভিওয়েট প্রার্থী শিশির মনিরের। সিলেট 4 আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। চট্টগ্রাম 2 আসনে জিতেছেন সরওয়ার আলমগীর। চট্টগ্রাম 3 আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা জয় পেয়েছেন। চট্টগ্রাম 4 আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী। চট্টগ্রাম 7 আসনে জয়ী বিএনপির হুমাম কাদের চৌধুরী। আর চট্টগ্রাম 11 আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী জয়ী হয়েছেন। এছাড়াও কক্সবাজার 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমদ। কক্সবাজার 2 আসনে জিতেছেন বিএনপির মাহফুজুল্লাহ ফরিদ। কক্সবাজার 3 আসনে বিএনপির লুৎফর রহমান কাজল জয়ী হয়েছেন। কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মৌলভীবাজার 1 আসনে জিতেছেন বিএনপির নাসিরউদ্দিন আহমেদ মিঠু। নরসিংদী 1 আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী 2 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আব্দুল মঈন খান। নরসিংদী 4 আসনে বিএনপির সর্দার সাখাওয়াত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা 4 আসনে বিএনপির মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জয়ী। লক্ষ্মীপুর 3 আসনে বিজয়ী বিএনপির শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। যশোর 5 আসনে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট গাজী এনামুল হক। যশোর 6 আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী। রংপুর 1 আসনে জামায়াতে ইসলামীর রায়হান সিরাজি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা 4 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, নির্বাচনের ফলাফলের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। রায়হান, হয়তো সারা দেশের মানুষ এটা অনেকটা নিশ্চিত হয়েছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীতে কে ক্ষমতায় আসছেন, কারা নিরঙ্কুশভাবে জয়ী হচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশনে যেখানে আনুষ্ঠানিকভাবেই নির্বাচনের ফলাফল দেয়া হচ্ছে, মধ্যরাতের আগ পর্যন্ত কিন্তু তারা আংশিক ফলাফল দিচ্ছিল। তাদের হাতে যেই আসনটার রেজাল্টটা আসতো সেটাই কিন্তু তারা মোট আসনের আংশিক যতটুকু পেতেন সেটাই দিচ্ছেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে পুরোপুরি আসন ভিত্তিক পুরোপুরি যে ফলাফল সেটা কিন্তু আসন ভিত্তিক ঘোষণা করছে নির্বাচন কমিশনের আঞ্চলিক সচিব। তিনি কিন্তু জানাচ্ছেন এই মুহূর্তে সিলেট অঞ্চল যদি দেখাই আমরা, সিলেট অঞ্চলের যে ফলাফল সেটা ঘোষণা করছেন আমাদের অতিরিক্ত সচিব নির্বাচন কমিশনের। তিনি সেই ঘোষণা দিচ্ছেন। একটার পর একটা নির্বাচন কমিশনের একটা বিভাগ তারা দায়িত্বে আছেন যে তারা রেজাল্টে আলাদা আলাদা শীট সেটা দিচ্ছেন। গণভোটের জন্য একটা শীট হচ্ছে এবং
সাধারণ ভোট সেটার জন্য সিট হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব তিনি ফল ঘোষণা করছেন। সেখানে বিএনপির প্রার্থী কত ভোট পেয়েছেন, জামাতের প্রার্থী কত ভোট পেয়েছেন, এনসিপির প্রার্থী কত ভোট পেয়েছেন এবং কে বিজয়ী হয়েছে সেই বিষয়টা কিন্তু এই আলাদা আলাদা পেপারে জানানো হচ্ছে এবং সেটা নির্বাচন কমিশনের সামনে একটা বড় একটি বোর্ড টানানো হয়েছে। সেখানে আসন ভিত্তিক বিভাগ অনুযায়ী সেই রেজাল্ট শিটটা টানানো হচ্ছে এবং 10টি জায়গায় কিন্তু নির্বাচন কমিশনের বিভিন্ন জায়গায় সেটা পৌঁছে দেওয়া হচ্ছে। এর বাইরে রায়হান, আপনাকে একটি মেসেজ জানিয়ে রাখি যে এখনো হয়তো নির্বাচন কমিশনের জামায়াতের প্রতিনিধি দল তারা আছেন। কিছুক্ষণ আগেও তারা গণমাধ্যমের সাথে কথাও বলেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলে তাদের যে অভিযোগগুলো সেগুলো তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে মূল যে অভিযোগটি তারা বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের বিভিন্ন আসনের তাদের যে জামাতের যে 11 দলের জোট, সেই জোটের প্রতিনিধি যারা রয়েছেন, সিনিয়র যারা নেতৃত্ববৃন্দ, তাদের সহ অন্যান্য আসনগুলোর রেজাল্টটা ঘোষণা করতে নির্বাচন কমিশন দেরি করছেন এবং এই রেজাল্ট ঘোষণার সঙ্গে যারা জড়িত আছে তাদের গাফিলতির কথাও, তাদের অনিয়মের কথাও তিনি তুলে ধরলেন এবং তিনি যে বিষয়টি বললেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্যই এমনটা করা হচ্ছে বলে জামাতের পক্ষ থেকে, জামাতের মিডিয়া বিভাগে যে দায়িত্ব রয়েছেন অ্যাডভোকেট এহসানুল করিম জুবায়ের, তিনি জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই নির্বাচনে কোনো ধরনের ষড়যন্ত্র তারা মেনে নেবে না এবং এই নির্বাচনকে সেই ষড়যন্ত্র প্রতিহত করারও তারা ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে এর আগে আমরা আগেও বলেছিলাম যে এই জামাতের 11 দলীয় জোটের যে আরেকজন প্রার্থী রয়েছেন ঢাকা 13 আসনের মাওলানা মামুনুল হক, তিনিও নির্বাচন কমিশনে এসেছিলেন, তিনিও অভিযোগ করেছেন এবং রিটার্নিং কর্মকর্তা তাকে আদালতে শরণাপন্ন হওয়ার কথা বলেছেন। একদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন আসনের 299টি আসনের বিভিন্ন আসনের যে চূড়ান্ত ফলাফল আসছেন সেটা ঘোষণা করা হচ্ছে। সেই সঙ্গেই অনেক প্রার্থী বা জামাতের পক্ষে যারা আছেন তারা অভিযোগ নিয়ে আসছেন। সব মিলে নির্বাচনের কার্যক্রমের শেষ মুহূর্তের কার্যক্রম সেটা কিন্তু চলছে। হয়তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ খবরের জন্য আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক। দর্শক, এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী মেজবা রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেজবা, সর্বশেষ কয়টি কেন্দ্রের ফলাফল জানা গেছে আমাদের জানাবেন। আমি রয়েছি ঢাকা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এবং বিকাল থেকে এই জায়গায় রয়েছি। একেবারে মাহেন্দ্রক্ষণের সন্ধিক্ষণে কিন্তু আমরা এসে পৌঁছেছি ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এই কার্যালয় থেকে কিন্তু 13টি মোট ঢাকার বিভাগের 13টি সংসদীয় আসনের ফলাফল প্রকাশ করা হবে। সন্ধ্যা থেকে কিন্তু আমরা বারবার জানাচ্ছিলাম আপডেট যে বিষয়টি যে প্রত্যেকটি কেন্দ্রের প্রত্যেকটি আসনের কিন্তু আংশিক ফলাফল প্রকাশ করা হচ্ছিল। তবে কিছু সময় আগে রিটার্নিং কর্মকর্তা শরফ আহমেদ তিনি কিন্তু পুরো 6টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছেন। অর্থাৎ ঢাকা এই 6টি আসনের মধ্যে ঢাকা 4, ঢাকা 6 রয়েছে। এছাড়াও ঢাকা 8, 14, 17 এবং 18 এই 6টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছেন। আমি যদি একটু বলতে চাই, ঢাকা 8 আসনের সৈয়দ জয়নুল আবেদিন তিনি 11 দলীয় জোট প্রার্থী, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে জয়যুক্ত হয়েছেন এবং একই পরে ঢাকা 6 আসনে ইশরাক হোসেন ধানের শীর্ষে যে প্রার্থী ছিলেন, বিএনপি মনোনীত প্রার্থী, তিনি জয়যুক্ত হয়েছেন। এবং এরপরে ঢাকা 8-এ যেটি বহুল কাঙ্ক্ষিত একটি জায়গা ছিল যেখানে ভোট যুদ্ধ হচ্ছিল, আমরা বেশ দফায় দফায় দেখেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে যে কয়েকদিন ধরে একটি রেষারেষি চলছিল ভোট যুদ্ধকে কেন্দ্র করে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু, আমি যে বিষয়টি এই বিগত লাইভেও বলছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে আজকে ফলাফলের দিনেও মির্জা আব্বাসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দিতে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন। সেই ঢাকা 8-এর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়েছে, সেখানে মির্জা আব্বাস কিন্তু জয়যুক্ত হয়েছেন। এবং এরপরে আমি জানি রাখতে ঢাকা 14 আসনে সেখানে কিন্তু বিএনপি যে প্রার্থী তুলি তাকে পরাজিত করেছেন ব্যারিস্টার আরমান। এবং ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি জয়যুক্ত হয়েছেন এবং ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর ধানের শীষের প্রার্থী তিনিও জয়যুক্ত হয়েছেন। আমি যে তথ্যগুলো আপনাকে এই মুহূর্তে দিচ্ছি সেটি কিন্তু রিটার্নিং কর্মকর্তা শরফ আহমেদ চৌধুরী তিনি কিন্তু পোস্টাল ব্যালট সহ পূর্ণাঙ্গ তথ্য কিন্তু তিনি দিয়েছেন। অর্থাৎ এর আগে যে তথ্যগুলো বারবার প্রকাশিত হচ্ছিল সেটিগুলো এই আসনগুলো কিন্তু আংশিক তথ্য ছিল, অর্থাৎ কোনো কেন্দ্রের তথ্য বা কোনো ওয়ার্ডের তথ্য, কিন্তু এই 6টি আসনে কিন্তু পরিপূর্ণ তথ্য। একদম আমরা বলতে পারি যে সরকারিভাবে
তবে একটি ঘোষণা যে 6টি আসনে কারা নির্বাচিত হয়েছে, আমরা বিভিন্ন সময় তথ্য পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অনেকে নির্বাচিত হচ্ছেন, সেই খবরগুলো আমাদের কাছে আছে। বাট রিটার্নিং কর্মকর্তা বারবার বলছেন যে অফিসিয়ালি ঘোষণা অনুযায়ী এই যে 6টি আমি আসনের নাম বললাম, এই 6টি আসনে অর্থাৎ ঢাকা 4, ঢাকা 6, 8, ঢাকা 14, ঢাকা 17 এবং ঢাকা 18, এই 6টি আসনে কিন্তু পরিপূর্ণ ফলাফল এবং তিনি ঘোষণা করেছেন। বাকি আসনগুলো খুব দ্রুত, অর্থাৎ ধারণা করা হচ্ছে যে বেলা ভোর 6টা থেকে 7টার ভিতরে কিন্তু আমরা বাকি আসনগুলো পেয়ে যাব। অর্থাৎ যে 13টি আসনের ফলাফল এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হবে এবং বাকি এই দুইটি কিন্তু যে আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয় সেখান থেকে দেওয়া হবে। এবং আমি বলছি যে ঢাকার মধ্যে যে 20টি আসন, সেই বাকি 5টি কিন্তু এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক ঘোষণা করবে। তো আমার কাছে এই ছিল ফলাফলের 6টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও পরবর্তী সংবাদ জানতে আপনার সাথে যুক্ত হব। দর্শক, সহকর্মী মেজবা রহমান ছিলেন সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, জানাচ্ছিলেন নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবর। 23,676 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ফলাফল পেয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। রিপোর্ট নিয়াজ মাকদুমের। সহযোদ্ধাদের সাথে নিয়ে শান্ত মেজাজে দেখছিলেন বিভিন্ন কেন্দ্রের ফল। ঢাকা 6 আসনের 100 কেন্দ্রের মধ্যে 99টির ফল পেয়ে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। চেয়ার থেকে তুলে নেন ইশরাক হোসেনকে, সাথে ছিলেন তার ভাই ইশফাক হোসেন ও মাসরুর হোসেন। বেশ কিছু সময় নেতাকে ঘিরে বিজয় উদযাপন করেন কর্মীরা, ফুল ছিটিয়ে জানান অভিনন্দন। কার্যালয় ছেড়ে তাদের সঙ্গে নিয়ে সড়কে নামেন ইশরাক হোসেন। এ সময় ইশরাক হোসেন অভিযোগ করেন জামাত এনসিপির প্রতি সরকার পক্ষপাতিত্ব করেছে। ফলাফল কারচুপি হয়েছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করার কথাও বলেন তিনি। সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনেও পারবি না ইনশাল্লাহ। আমরা ফলাফল পর্যালোচনা করব, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কিভাবে হয়েছে, বা কোথাও ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা যাতে ভবিষ্যতে না হয়, আর যদি না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এলাকার সমস্যা সমাধানে সুখে দুঃখে সবার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইশরাক হোসেন। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় 1 নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে, সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 23,676 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 78,141 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 54,465 ভোট। আমাদের নেতা কর্মীরা অত্যন্ত টায়ার্ড, তারা অনেক পরিশ্রম করেছে, তাই আজকে এখন তারা বিশ্রাম নিবে। কালকের থেকে আমাদের বিজয় মিছিল শুরু হবে। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসব মুখর হওয়ায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। এর আগে রাজধানীর একটি কেন্দ্রে ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের জন্য মহা আনন্দের দিন আজ, দুঃস্বপ্নের অবসানের দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 10টা 20 মিনিটের দিকে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বুথে ঢুকে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় প্রধান উপদেষ্টাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। পরে তিনি সাংবাদিকদের জানান, এবারে নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নের অবসান হয়েছে। আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতি সবাই মিলে উৎসব করি। এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে।
প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগলো, এটা আমার জীবনে মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। পরে বাড্ডা হাই স্কুল, মিরপুর SOS কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এরপর পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন করে খোঁজ খবর নেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভোটের অনুকূল পরিবেশে সন্তুষ্টি জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানান তিনি। তার অপেক্ষায় ছিলাম একটা সুষ্ঠু নির্বাচন। সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দিবেন। ভোট দিতে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সুষ্ঠু ভোট হলে সব দলই ফলাফল মেনে নেবে বলেও জানান তারেক রহমান। সিকান্দার রেমানের রিপোর্ট, ভিডিও ধারণ করেছেন KJ সোহেল ও জাহাঙ্গীর আলম। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও ভোট দেন একই সময়ে। ভোট শেষে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বিভিন্ন বিষয়ে জানতে চান বিএনপি চেয়ারম্যান। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সব দলই ফলাফল মেনে নেবে। নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ফল গণনায় দেরি হবার কোনো কারণ দেখছেন না তিনি। নির্বাচন পরবর্তী যৌক্তিক সময়ে ফলাফল ঘোষণার কথা বলেন তিনি। ফল গণনায় কেন দেরি হবে? দেরি হবার কোনো কারণ নাই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। পরে ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, পান্থপথ, ভাসানটেক, মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি 27 নম্বর সড়ক, সোভানবাগ, বনানীর বিদ্যানিকেতন সড়ক হয়ে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন তারেক রহমান। আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। যেসব রাজনৈতিক দলকে নিয়ে একসাথে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি, সেসব দলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। উৎসব মুখর পরিবেশে দিনভর ভোটাধিকার প্রয়োগ করলো এদেশের সাধারণ মানুষ। সরকার তার কথা রেখেছে জনগণ। এখন আগামী দিনে যে দলটি রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে জনগণের সেই অধিকার বাস্তবায়ন করবে, আইনের শাসন, মানবাধিকার এবং সাধারণ মানুষের বাক স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়টি দেখবে। সেই সঙ্গে মৌলিক মানবাধিকার বাস্তবায়নে আগামী সরকার সচেষ্ট হবে, এমন প্রত্যাশা সাধারণ ভোটারের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন, বিএনপির অনিবার্য বিজয় ঠেকানোর কোনো অপচেষ্টা সফল হবে না। বলেন, ঐক্যবদ্ধভাবে সকল অপচেষ্টা রুখে দিয়েছে জনগণ। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহদি আমিন। রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট প্রদানের বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ, সেটিকেই স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন। কিছু আসনের ভোট গণনা হলেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে মগবাজার জামাত ইসলামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। ঢাকা ৮ আসনের ফলাফল নিয়ে ইঁদুর বিড়াল খেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোটে হ্যাঁ এগিয়ে থাকায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামাত আমির। বলেন, গণতান্ত্রিক ধারার নির্বাচনে কেউ হারবে, কেউ জিতবে, এটাই স্বাভাবিক। ইতিবাচক ধারা রাজনীতি জামাত ইসলামের লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল পুরোপুরি পর্যবেক্ষণ করে বাংলাদেশ জামাত ইসলামী তাদের নির্বাচনী প্রতিক্রিয়া জানাবে। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। তা আমরা সব মিলে এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণ ও দলীয় প্রার্থীদের উচ্ছ্বাস, অভিযোগ ও উৎকণ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দিনের শুরু থেকেই বিবিসি, সিএনএন, রয়টার্স, গার্ডিয়ান, আল জাজিরার মতো বিশ্ব গণমাধ্যম জুলাই বিপ্লবকে সামনে এনে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থান নিয়ে সংবাদ প্রকাশ করে। যদিও ভারতীয় কিছু গণমাধ্যম নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে সংবাদ প্রকাশ করেছে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণের পরিবেশ, দলীয় প্রার্থীদের প্রতিশ্রুতি, অভিযোগ সহ দিনব্যাপী নানা কর্মসূচি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরছে। জুলাই গণ আন্দোলন, শেখ হাসিনা ব্যতীত জাতীয় নির্বাচন, গণতন্ত্রের পরিবেশ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার, সরকার গঠনের লক্ষ্য নিয়ে জামায়াতের নির্বাচনে অংশগ্রহণের মতো বিষয় এতে প্রাধান্য পেয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান এই দুটি দলের অংশগ্রহণকে সামনে এনে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ভোটদান তুলে ধরেছে বিবিসি। জেনজি প্রজন্মের আন্দোলনের পর বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে অপর ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আয়োজিত এই নির্বাচন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত ২ দশকের মধ্যে প্রথম সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরে পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারেক রহমানের দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিকেও গুরুত্ব সহকারে প্রচার করেছে এই ব্রিটিশ সংবাদ মাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ আপডেট দিচ্ছে। এই নির্বাচনকে ২০২৪ সালে ছাত্র আন্দোলনে আওয়ামী নেত্রী শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্র প্রত্যাবর্তনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে সংবাদ মাধ্যমটি। গুরুত্ব সহকারে তুলে ধরেছে নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপির অংশগ্রহণ। জেনজি প্রজন্মের বিজয়, নির্বাচনে পুরনো শক্তির আধিপত্য বিস্তার, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, একজন স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশে প্রথমবারের মতো ভোট গ্রহণ হচ্ছে। একটি সুষ্ঠু ও কারচুপিবিহীন নির্বাচন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছে তরুণ প্রজন্ম।
শেখ হাসিনা বিরোধী বিক্ষোভের পর বাংলাদেশে কয়েক মাস ধরে অস্থিতিশীল পরিস্থিতি ছিল, আর এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে এমন আশা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডন। এছাড়া জুলাই বিপ্লবকে সামনে এনে ভোটাভুটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউনও। তবে ভারতীয় কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। বিভিন্ন বুথে ধস্তাধস্তি, নেতার মৃত্যু, বিস্ফোরণের তথ্য অতিরঞ্জিত করে তুলে ধরেছে আনন্দবাজার, ইন্ডিয়া টুডের মতো গণমাধ্যম। এছাড়া বাংলাদেশে 50% বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে সংবাদ মাধ্যম হিন্দু। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারদের উপস্থিতি ইতিবাচক ছিল উল্লেখ করে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বেলা বাড়ার সাথে সাথেই রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের দীর্ঘ লাইনও চোখে পড়ে। কেউ কেউ আবার পারিবারিক আবহে ভোট দিতে যান, সঙ্গে নিয়ে যান শিশুদেরও। দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি এবার সারা দেশে বিদেশিরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন। এরই ধারাবাহিকতায় রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সহ বিভিন্ন কেন্দ্রের ভোটদান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা। কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইউ পর্যবেক্ষক দলের প্রধান আইভার্স ইজাবস। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট বাংলাদেশের গণতন্ত্রের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আজ ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণতন্ত্রের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি, ভোটারদের ইতিবাচক অংশগ্রহণের খবর পাচ্ছি। আমরা সবার অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আশা করছি। এছাড়াও রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন কমনওয়েলথ ও IRI সহ বিভিন্ন বিদেশি পর্যবেক্ষণ সংস্থা। নির্বাচন পরিস্থিতি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। ভোটাররা খুবই উচ্ছ্বসিত। অনেকেই বলেছেন তারা আগে ভোট দিতে পারেনি, অনেকে এবারই প্রথম ভোট দিচ্ছে, সুতরাং তাদের ভোট ফলাফল নির্ধারণে প্রভাব ফেলতে পারে। এখনো শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, সবকিছু ভালোই মনে হয়। আশা করি সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক বিষয়ে 14 ফেব্রুয়ারি নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল। দীর্ঘদিন পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ভোটাররা। রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে একথাই বললেন বিদেশি পর্যবেক্ষকরা। তারা আশা করছেন এই নির্বাচন দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। নির্বাচনের পর ক্ষমতায় আসতে যাওয়া নতুন সরকারের সামনে অপেক্ষা করছে বহুমুখী চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতের ভঙ্গুর পরিস্থিতি ও প্রশাসনিক কাঠামোর দুর্বলতা সব মিলিয়ে গণতান্ত্রিক সরকার প্রথম দিন থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হবে, এমনটাই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো হবে সরকারের মূল চ্যালেঞ্জ। ব্যবসায়ীরাও বলছেন, জ্বালানি সংকটের চেয়েও নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। বছর দুয়েক ধরেই দেশের জনগণকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। দুর্বল ব্যাংকগুলোর বারান্দায় ধর্ণা দিয়েও ফেরত পাচ্ছেন না জমানো টাকা। নতুন চাকরির সন্ধান তো দূরের কথা, গেল 1.5 বছরে কাজ হারিয়েছেন অনেকে। অন্যদিকে গ্যাস বিদ্যুতের স্বল্পতায় শিল্প কারখানার উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক বাসাবাড়িতেও বন্ধ হয়েছে গ্যাসের চুলা। এমন নানা চাপের মধ্যেই আসছে নতুন গণতান্ত্রিক সরকার। এসব সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বিশ্লেষকরা বলছেন, বাজারে অস্থিরতা কমানো না গেলে কর্মসংস্থান ও বিনিয়োগ দুটোই বাধাগ্রস্ত হবে। অনেক ধরনের সমস্যা, অভ্যন্তরীণ সম্পদ আহরণের সমস্যা, মূল্যস্ফীতি নামানোর সমস্যা, সামষ্টিক অর্থনৈতিক যে একটা স্থিতিশীলতা সেটাকে পুনরুদ্ধারের সমস্যা, বিভিন্নগুলোকে তাদের মোকাবেলা করতে হবে। গ্যাস, বিদ্যুৎ এগুলোর জন্য তাদের একটা অবকাঠামোগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, এগুলোকেও সামাল দিতে হবে। সুতরাং ডে 1 থেকেই যে দলই আসুন না কেন তাদেরকে সুশাসনের সাথে
সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা করা, পরিকল্পনা একটা করে 100 দিন, 1 বছর, তারপরে আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজেও তাদেরকে হাত দিতে হবে। দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে রেভিনিউ মোবিলাইজেশন বেশি করতে হবে। তবে উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে সচল রাখতে হলে সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের মোকাবেলা করতে হবে হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনারা দেখছেন, ইনফ্যাক্ট ভেরি আনফর্চুনেটলি সরকারি কর্মচারীরাই সরকারের এগেনস্টে কিভাবে রাস্তায় নেমে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু অর্থনীতির জন্য এবং আমাদের সাথে বহির্বিশ্বে যেসব দেশগুলো ব্যবসা করে এটা কিন্তু খুবই একটা ব্যাড সিগন্যাল দিচ্ছে। সো এটাকে আনতে গিয়ে সরকারের অনেক বেগ পেতে হবে এবং এই বেগটা সরকারকে যত তাড়াতাড়ি এবং যত শক্ত হাতে আলাপ আলোচনার মাধ্যমে এই সলিউশনটা করতে হবে। সেকেন্ডলি অফকোর্স আমাদের এনার্জি ক্রাইসিস যে সিচুয়েশনটা শুরু হয়ে গেছে এবং এটা গত কয়েক বছর ধরে বিদ্যমান, এই জিনিসটাকে শর্ট টার্ম এবং মিড টার্মের মধ্যে কিন্তু অ্যাড্রেস করতে হবে। জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই সরকারকে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, যার উপরই নির্ভর করছে নতুন সরকারের সফলতা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি, ঢাকা বগুড়ার 2 আসনেই তারেক রহমানের জয়। হেরে গেছেন গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনি সহ জামাতের হেভিওয়েটরা। বিজয়ীর তালিকায় দলটির নতুন প্রার্থীরা। সুষ্ঠুভাবে ভোট হওয়ায় জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবরের গুরুত্ব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।